হ্যালো পরীক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এমন একটি টপিক নিয়ে এসেছি যেটি ইকোনমির সাথে রিলেটেড। আমরা অনেকেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন রেট পলিসি, যেমন রেপো রেট, রিভার্স রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, দেন ওপেন মার্কেট অপারেশন, দেন এসডিএফ, অনেক কিছু এরকম কনসেপ্ট আমরা শিখেছি। ইকোনমি যারা পড়ি তারা মোটামুটি এইগুলো জানি। আজকে আমরা একটা টপিক নিয়ে এসেছি যেটি হলো ডোভিশ পিভট। ডোভিশ পিভটটা কী এবং কিভাবে এটা আমাদের ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা হয়, কীভাবে আমাদের জিডিপি বাড়ানোর জন্য ডোভিশ পিভটটাকে ব্যবহার করা যেতে পারে, কীভাবে লোন সহজ হয়, কীভাবে লোন কঠিন হয়, সেই জিনিসগুলো আমরা আজকে জানবো। এবং এই কনসেপ্টটা খুবই সুন্দর একটি কনসেপ্ট, যেটা আমরা আজকের আলোচনায় জানবো। তো এটা আজকের এডিটোরিয়ালে এসেছিলো দ্য হিন্দু, না, এটা ছিল ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে, ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা এডিটোরিয়াল থেকে। তো বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি রেট কাট হবে। রেট কাট হবে বলতে রেপো রেট, রিভার্স রেপো রেট বা ক্যাশ রিজার্ভ রেশিও কোথায় হবে সেগুলো আমরা জানবো। বিশেষত ক্যাশ রিজার্ভ রেশিও এবং রেপো রেটেই করা হবে। আর ডোভিশ পিভটটা কী, সেই কনসেপ্টগুলো আমরা জানবো আজকে। তো যারা এখনও পর্যন্ত এই কনসেপ্টগুলো জানো না, আজকের ভিডিওতে আমি সেগুলোও সংক্ষেপে শিখিয়ে দেবো। এমপিসি, আরবিআই's এমপিসি হ্যাজ ফাইনালি মেড এ ডোভিশ পিভট। এমপিসি বলতে মনিটারি পলিসি কমিটি। ইন্ডিয়ান এক্সপ্রেসের 12 নম্বর পেজে ছিল আজকে। এটা GS3, ইকোনমির মনিটারি পলিসি, ইনফ্লেশন, আরবিআই রোল, এর উপরে ইম্পর্ট্যান্ট প্রিলিমসের ক্ষেত্রে এমপিসি, রেপো রেট, আরবিআই অ্যাক্ট, লিকুইডিটি মেজার্স, আর এই ডোভিশ পিভট কি, এর উপরেও কিন্তু কোশ্চেন থাকতে পারে। তো আমরা টপিকগুলো আগে জেনে নিই, তারপর আমরা 2-3টে এমসিকিউ করব এবং মেইনে কেমন কোশ্চেন হতে পারে সেগুলো আমরা দেখব। প্রথমে আমরা স্ট্যাটিক ফ্যাক্টসে চলে যাই, যে কনসেপ্টগুলো আমাদের প্রয়োজন ডাইনামিক ফ্যাক্টস বা কারেন্ট অ্যাফেয়ার্স বোঝার জন্য। তো তার মধ্যে প্রথম হচ্ছে মনিটারি পলিসি কমিটি, মুদ্রানীতি কমিটি বলা হচ্ছে, যেটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটি বলা হয়। 2016 সালে এটা গঠিত হয়েছিল। 1934-এর যে অ্যাক্ট আছে, আরবিআই অ্যাক্ট 1934, তার ফ্লেক্সিবল ইনফ্লেশন টার্গেট কাঠামো গ্রহণ করা হয়। এই কমিটি সেটা করে। এই ফ্লেক্সিবল ইনফ্লেশন টার্গেটিংটা এরাই নিয়ন্ত্রণ করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি সমর্থন করা, মানে মার্কেটে যে টাকার পরিমাণ, ক্যাশ টাকার পরিমাণ, লিকুইডিটি যে পরিমাণ, সেটাকে কীভাবে বাড়ানো যায় যাতে করে একটা অপটিমাল গ্রোথ আমরা পেতে পারি, সেগুলো কিন্তু এরা ঠিক করে। এমপিসিতে 6 জন সদস্য থাকেন। আরবিআই থেকে 3 জন থাকেন, গভর্নর, ডেপুটি গভর্নর, একজন নির্বাহী পরিচালক। এর বাইরে 3 জন কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত বাহ্যিক বিশেষজ্ঞ থাকেন। মুদ্রানীতির উদ্দেশ্য কী? মূল্য স্থিতিশীলতা, মানে প্রাইস স্টেবিলিটি রাখা। মানে মুদ্রানীতির উদ্দেশ্য হলো প্রাইস স্টেবিলিটি, মানে ইনফ্লেশনটাকে স্টেবল রাখা। একই সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি সমর্থন করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জিডিপি বাড়ানো, মানে অর্থনীতিতে আরও বৃদ্ধি করা। 2016 সালে সরকার এবং আরবিআই একটি চুক্তি স্বাক্ষর করে, যেখানে কনজিউমার প্রাইস ইন্ডেক্সড, যেটাকে 4% অপটিমাল ধরা হয়, এবং সেটা ±2% হতে পারে। তার মানে 2% থেকে 6% হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে রাখতে হবে, এবং যদি 4%-এর কাছে রাখা হয় তাহলেই আরবিআইয়ের কোনো সরকারের কাছে কোনো জবাবদিহিতা দিতে হবে না। কিন্তু এর থেকে বেশি বা কম হলে কিন্তু তখন জবাবদিহিতা দিতে হবে। কেননা যদি কম হয়ে যায় তখন ইকোনমির বৃদ্ধি হচ্ছে না, তাহলে তুমি কেন রেপো রেট কমাওনি, লিকুইডিটি বাড়াওনি। আর যদি এর থেকে বেশি হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে ইনফ্লেশনের জন্য ইকোনমিতে কোনো বৃদ্ধি হবে না। তাহলে কেন তুমি রেপো রেটটাকে বাড়াওনি, লিকুইডিটি কেন কমাওনি, এই ধরনের কোশ্চেন তখন চলে আসে, জবাবদিহিতে চলে আসে। তো মুদ্রানীতির যে সরঞ্জাম, মানে যে ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো ব্যবহার করা হচ্ছে মনিটারি পলিসিকে, তার মধ্যে প্রথম হচ্ছে রেপো রেট। এই রেপো রেটটা কি? রেপো রেটটা হলো সেই রেট, যে রেটে ধরো একটা ব্যাংক, ধরো ব্যাংক, এই ব্যাংকের লোন দেওয়ার ক্ষমতা 50 কোটি, কিন্তু এর কাছে এত কনজিউমার আছে যে এর 100 crore হলে ভালো হয়। তাহলে এই 50 crore টাকা কোথা থেকে পাবে? সে আরবিআইয়ের কাছ থেকে এই 50 কোটি টাকা
লোন নেবে, এই লোন নেওয়ার সময় এই যে রেটটাতে আরবিআইকে লোন দেবে সেইটা হলো তোমার রেপো রেট, আর বোঝা গেল। তাহলে রেপো রেট যদি বেশি হয় তাহলে কি ব্যাংক লোন নেবে? লোন নেওয়ার চেষ্টা করবে না, কারণ ব্যাংক ইনকাম করবে কোথা থেকে? ব্যাংকটা ইনকাম করবে কোথা থেকে? সে তো কাস্টমারকে লোন দিয়ে ইনকাম করবে কাস্টমারকে। তো কাস্টমারকে যদি ইনকাম দিয়ে লোন দিয়ে ইনকাম করে, তার মানে এখানে ধরো যদি রিজার্ভ রেশিও 5% হয়, তাহলে হয়তো কনজিউমারের কাছ থেকে 7% চাইবে। তাহলে এই যে 2% থাকছে, এই 2%টা ব্যাংকের থাকবে। এখন রেপো রেট যদি 6.5% করে দেয় আরবিআই, তাহলে এ তো 0.5% পাবে ইনকাম। তাহলে এই 0.5% যখন ও ইনকাম পাবে, তখন কেউ চাইবে যে এই 0.5-এর জন্য আমি এই 50 কোটি টাকা আরবিআই থেকে আরও লোন নিয়ে মাথার উপরে চাপ রাখি? চাইবে না। তাহলে এখানে ক্যাশটা কমে আসবে। সেই জন্য যখন রেপো রেট বাড়ানো হয়, তখন মার্কেটে টাকা কম যায়, মানে লিকুইডিটি কমে যায়। এরপর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। আচ্ছা, এখানে রিভার্স রেপো রেট আছে। রিভার্স রেপো রেট হলো কি? আর রিভার্স রেপো রেট, এটা হলো সেই রেট যে রেটে ব্যাঙ্কগুলো আরবিআইকে টাকা দেয়। তাহলে আরবিআই ধরো 5% রিভার্স রেপো রেট রেখেছে, তার মানে ব্যাংক যদি এখানে টাকা রাখে, এটা সেফ হ্যান্ড সবসময়। রিজার্ভ ব্যাঙ্কের কাছে টাকা রাখা মানে সবসময় সেফ হ্যান্ড ব্যাংকের ক্ষেত্রে। তাহলে এইটা যদি বেশি হয়, ধরো 7% করলো, তাহলে প্রত্যেকটি ব্যাংক চাইবে আমি কাস্টমারকে না দিয়ে রিজার্ভ ব্যাঙ্কে দিই। তাহলে টাকা এখানে ঢুকে গেল রিজার্ভ ব্যাঙ্কে, মার্কেট থেকে উঠে চলে গেলো, তাহলে মার্কেটের লিকুইডিটি রেট কমে গেল। আর যদি এখানে কম হয়ে যায় রিভার্স রেপো রেট, তাহলে ব্যাংক আর রিজার্ভ ব্যাঙ্কে টাকা না রেখে কাস্টমারকে দেবে, তাহলে কাস্টমার থেকে বেশি পাবে, তাহলে মার্কেটে টাকা বেশি চলে গেল। তাহলে রিভার্স রেপো রেট কমালে মার্কেটে টাকা বেশি যাচ্ছে, রিভার্স রেপো রেট বাড়ালে মার্কেট থেকে টাকা উঠে আসছে। তাহলে আমরা রেপো রেটের ক্ষেত্রেও যা দেখলাম, রেপো রেট বাড়ালে মার্কেটের টাকা কমে যাচ্ছে, আর রিজার্ভ রেপো রেটের ক্ষেত্রেও যদি বাড়ানো হয়, সেক্ষেত্রেও কিন্তু মার্কেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, দিয়ে আরবিআইয়ের কাছে চলে যাচ্ছে। তো রেপো রেট হলো, রিভার্স রেপো রেট হলো। ক্যাশ রিজার্ভ রেশিও হলো যে ব্যাংকের যে টোটাল অ্যাসেট, তার একটা পরিমাণ ক্যাশ, তার থেকে কিছু পরিমাণ ক্যাশ, ধরো 4% ক্যাশ সবসময় আর আরবিআইয়ের কাছে রাখতে হয়, এটা হচ্ছে নিয়ম। এখন এই যদি 4% জায়গায় 5% করে দেয় ক্যাশ রিজার্ভ রেশিও, তাহলে ব্যাংকের যে টোটাল অ্যাসেট আছে তার আরও 1% বেশি টাকা এর কাছে রাখতে হচ্ছে, আরবিআইয়ের কাছে। তাহলে এখান থেকে মার্কেট থেকে ক্যাশ বেরিয়ে ঢুকে যাচ্ছে রিজার্ভ ব্যাংকের কাছে। তাহলে এখানেও কিন্তু ক্যাশ রিজার্ভ বাড়ালে তাহলে লিকুইডিটি কমে যাবে। আর যদি বলা হয় স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, এসএলআর হলো তোমার ব্যাংক নিজের কাছে কিছু টাকা তোমার গোল্ড অথবা সিকিউরিটিজ, বন্ড এবং ক্যাশ এই হিসেবে নিজের কাছে রাখতে হয়। এখন যদি স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও বাড়ানো হয়, তাহলে ব্যাংকে তার নিজের কাছে বেশি অ্যাসেট রাখতে হবে, গোল্ডে অথবা সিকিউরিটি অথবা ক্যাশ হিসেবে। তাহলে তার লেন্ডিং ক্ষমতা কমে যাবে, কাস্টমারকে কম ঋণ দিতে পারবে। তাহলে সেখানেও কিন্তু মার্কেট থেকে টাকা উঠে চলে আসছে এসএলআরের মাধ্যমে। বোঝা গেল? তাহলে আমাদের মোটামুটি 4টে কনসেপ্ট ঠিক শেখা হয়ে গেল। এবার ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশনটা কি? যে গভর্নমেন্ট যে সমস্ত বন্ড অথবা সিকিউরিটিস এইগুলো বিক্রি করা হয়, এইগুলো যখন বিক্রি করা হয় তখন মার্কেট থেকে টাকা শুষে নেয় আরবিআই। এগুলো যদি এইগুলোকে নিয়ে আমরা কেনাবেচা করতে যেতে পারবো কোনো বাজারঘাটে গিয়ে? পারবো না। তাহলে এখানে যখন আরবিআই এই বন্ড বা সিকিউরিটিসগুলো বিক্রি করবে, তখন টাকা কিন্তু শুষে চলে যাবে আরবিআইয়ের কাছে। তাহলে ওপেন মার্কেট অপারেশনে যখনই গভর্নমেন্ট বা সিকিউরিটিস বিক্রি করবে আরবিআই, তখন কিন্তু লিকুইডিটি কমে যাবে। আর যখন এটাকে কিনতে থাকবে, বন্ড বা সিকিউরিটিসকে কিনতে থাকবে আরবিআই মার্কেট থেকে, মানে বন্ড বা সিকিউরিটিস ব্যাংকের হয়তো আছে, সেগুলোকে কিনতে শুরু করলো, তাহলে কি টাকা ভিতরে ঢুকে যাচ্ছে আরবিআইয়ের কাছে, তাহলে লিকুইডিটি কমে যাচ্ছে। এই হলো তোমার ওপেন মার্কেট অপারেশন। এর বাইরে একটা কনসেপ্ট আছে, এটা 2022-এ শুরু হয়েছিল, স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি। আমি ব্যাংক, আমার কাছে কিছু অর্থ পরিমাণ পড়ে আছে ক্যাশ, যেগুলো দিয়ে আমি
এখনও কোনো সেরকম কাস্টমার পাচ্ছি না যাকে দিয়ে আমি কিছু ইন্টারেস্ট ইনকাম করতে পারি। তখন ব্যাংকের কাছে এই যে অতিরিক্ত টাকাটা আছে, সে চাইলে এই আরবিআইকে এসডিএফ, স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি দিয়ে সেখান থেকে কিছু ইন্টারেস্ট ইনকাম করতে পারে। সেক্ষেত্রেও একটা রেট থাকে রিজার্ভ ব্যাংকের, সেই রেটেই কিন্তু ডিপোজিটরি ফ্যাসিলিটিটা ইউজ করতে পারে আরবিআই। তাহলে এইগুলো তোমার মোটামুটি কতগুলো কনসেপ্ট আমি এখানে শিখে দিলাম। এগুলো কিন্তু ইকোনমি যারা পড়ায়, ইকোনমির ক্ষেত্রেও কিন্তু এই কনসেপ্টগুলো খুব দরকার। একদম সংক্ষেপে এখানে আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম। যারা বুঝতে পারেনি তারা আরও ভিডিওটাকে টেনে আবার দেখে নেবে, এবং বারবার দেখলে, একবার দুবার দেখলেই মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। স্ট্যান্ডিং, এবার হচ্ছে ডোভিশ পলিসি কি, যেটা আমরা প্রথমেই ভিডিও শুরুতে বলেছিলাম। মুদ্রানীতিতে ডোভিশ পলিসি বলতে এমন নীতি বোঝায় যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করার জন্য সুদের হার কমায়, তরলতা বাড়ায়। ঠিক আছে, তাহলে ডোভিশ পলিসি হলো মার্কেটের লিকুইডিটি বাড়ানোর জন্য যে সমস্ত পলিসি নেওয়া হয় সেটা হচ্ছে ডোভিশ পলিসি। আর মার্কেটের লিকুইডিটি কমানোর জন্য, মার্কেট থেকে টাকা তুলে নেওয়ার জন্য যে পলিসি অ্যাপ্লাই করা হয় সেটি হলো হকিশ পলিসি। হকিশ পলিসি। তাহলে ডোভিশ পলিসি বা হকিশ পলিসি যেটাই বলো না কেন, এগুলো কিন্তু কন্ট্রোল করা হয় যে রেটগুলো আমি শেখালাম এক্ষুনি, রেপো রেট, রিভার্স রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, এসডিএফ অ্যান্ড ওএমএ, এইগুলোর মাধ্যমেই কিন্তু এই দুটো পলিসি কাজ করে। তাহলে এখন বর্তমানে ডোভিশ পলিসি কেন? ডোভিশ পলিসি এই কারণেই যে ইন্ডিয়াতে এখন যে ইনফ্লেশন রেট সেটা 4%-এর কাছাকাছি আছে, 3 পয়েন্ট সামথিং আছে। মুদ্রাস্ফীতি 4%-এর কাছাকাছি রাখার চেষ্টা করে, এটা আমরা বললামই। সেটা কেরা করে? ফ্লেক্সিবল ইনফ্লেশন টার্গেটিং, যেটা অলরেডি আমরা বলে দিয়েছি। আর সুদের হার চ্যানেল, ক্রেডিট চ্যানেল এবং এক্সচেঞ্জ রেট চ্যানেল, এইগুলোর মাধ্যমে মুদ্রানীতি সরাসরি অর্থনীতিতে প্রভাব ফেলে না, এটি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কাজ করে। বোঝা গেল? এরপর হচ্ছে মুদ্রানীতির সীমাবদ্ধতা। খাদ্য মুদ্রাস্ফীতি, ধরো খাদ্য মুদ্রাস্ফীতি, এইটা কি মার্কেটে যে টাকা আছে সেটাকে যদি টেনে নিলেই কি এই খাদ্যের দাম কি কমে যাবে? কমে যাবে না। এখানে কিন্তু আরও অনেক কিছু ফ্যাক্টর থাকে, যেমন যে পরিমাণে চাহিদা আছে সেই পরিমাণে যদি উৎপন্ন না হয়, ডিমান্ড পলিসি, তাহলে যদি এইভাবে যদি আমাদের খাদ্যস্ফীতি বৃদ্ধি পেতে থাকে, সেটা কিসের জন্য? যে সাপ্লাইটা আমরা দিচ্ছি সেই সাপ্লাইটা না থাকার জন্য। তাহলে কি টাকা কমালেই এখানে মুদ্রাস্ফীতি কমবে? কমবে না। তাহলে এখানে কি দরকার? আমাদের কিন্তু মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করার জন্য ফিসক্যাল পলিসিও দরকার। ফিসক্যাল পলিসিটা কি? যেটা ওই গভর্নমেন্ট ট্যাক্সের মাধ্যমে এবং এক্সপেন্ডিচার কোথায় করবে তার মাধ্যমে ঠিক করা হয়। এখন ধরো কোনো কিছুর ডিমান্ড আছে প্রচুর, ধরো এগের ডিমান্ড আছে কিন্তু মার্কেটে এগ নেই, তাহলে এই গভর্নমেন্ট যদি এক্সপেন্ডিচার এগের ক্ষেত্রে বাড়ায়, ভর্তুকি দিয়ে বাইরে থেকে এগ নিয়ে চলে আসে, তাহলে কিন্তু ওই এগের দাম কন্ট্রোলে থাকবে। তাহলে ফিসক্যাল পলিসিও কিন্তু এখানে কাজ করছে, শুধু কিন্তু তোমার মনিটারি পলিসি কাজ করবে না। তাহলে অনেক কিছু ফ্যাক্টর আছে, শুধু মানে মুদ্রানীতির সীমাবদ্ধতা আছে এখানে, এটাই বোঝানো হয়েছে। আরবিআই ভূমিকা কি? কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে, এগুলো তো আমরা মোটামুটি যারা ব্যাংকিং সিস্টেমে পড়েছি তারা সবাই জানি। ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করে, আর্থিক স্থিরতা নিশ্চিত করে, ব্যাংকারদের ব্যাংক হিসেবে কাজ করে, যেমন লোন দিচ্ছে রেপো রেটে। মুদ্রানীতি ও অর্থনীতির চাহিদা সরবরাহ ভারসাম্য, এগুলো দরকারই নেই অত সেরকম। গতিশীল ফ্যাক্টে চলে আসি আমরা, মানে বর্তমানে যে নিউজ। ডোভিশ পিভট 2025-এর জুন মাসে আরবিআইয়ের এমপিসি কমিটি বলছে রেপো রেট 50 বেসিস পয়েন্ট কমিয়ে 5.5% করেছে। তাহলে লোন দেওয়ার জন্য যদি আরবিআই যদি ব্যাঙ্কগুলোকে কম পয়সায় লোন দেয়, কম সুদে লোন দেয়, তাহলে ব্যাঙ্ক বেশি বেশি করে লোন নেবে, তাহলে লিকুইডিটিটা বাড়বে আমাদের মার্কেটে। তো সেই জন্য 50 বেসিস পয়েন্ট করে কমাচ্ছে, যা ফেব্রুয়ারিতে 3 বার টানা হ্রাস করা হয়েছে 2025-এর। এই সিদ্ধান্তে কী বলছে? এমপিসির নীতির অবস্থান অ্যাকাডেমিক থেকে নিউট্রালে পরিণত, অ্যাকোমোডেটিভ থেকে নিউট্রালে পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, ডোভিশ পিভট অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য গৃহীত হয়েছে, কারণ মুদ্রাস্ফীতি 3.7%-এ নেমে গেছে। আমি যেটা বললাম 3.7% মুদ্রাস্ফীতি এখন, তাহলে 4%-এর থেকে নিচে আছে। সেই জন্য এখন এই ডোভিশ পিভটটাকে
ইউজ করে, মানে ডোভিশ পলিসিকে ইউজ করে মার্কেটে বেশি বেশি করে লিকুইডিটি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ক্যাশ রিজার্ভ রেশিও 2025 জুনে আরবিআইয়ের 100 বেসিস পয়েন্ট কমিয়ে 3% করেছে। এই 100 বেসিস পয়েন্ট কমানোর জন্য 2.5 লাখ টাকা তরলতা মুক্ত হয়, মানে লিকুইডিটি বাড়বে 2.5 লাখ। মানে ব্যাংক যে টাকা সিআরআর এর মাধ্যমে রিজার্ভ ব্যাংকে রাখছিল সেইটাকে ব্যাংক কমিয়ে দিয়েছে, রিজার্ভ ব্যাংক কমিয়ে দিয়েছে, মানে তোমাকে আর 4% রাখতে হবে না, এখন 3% রাখো। তাহলে এই 1% ক্যাশ ছেড়ে দেওয়ার জন্য ব্যাংকের কাছে সে 2.5 লাখ, মানে ব্যাংকগুলো 2.5 লাখ করোড় বেশি ঋণ দিতে পারবে। তাহলে লিকুইডিটিটা বাড়বে। তাহলে ব্যাংকগুলো যদি লোন দিতে বেশি পারে তাহলে লিকুইডিটি বুস্ট আসবে। এমএসএমই সেক্টর হোক বা রিয়েল এস্টেট সেক্টর হোক, যেগুলো থেকে এই ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করে, তো এগুলো যখনই ইন্টারেস্ট রেটটা কমে যাবে তখনই কিন্তু এই সেক্টরগুলোতে বেশি বেশি গ্রোথ দেখতে পাওয়া যাবে। মুদ্রাস্ফীতির 4% নির্ধারণ করেছে 2025-26 আরবিআই। প্রথম ত্রৈমাসিকে 3.6, 3.9, দেন 3.8, দেন 4.4, অন অ্যান অ্যাভারেজ 4-এর কাছাকাছি থাকবে। আর জিডিপির বৃদ্ধি 2025-26 6.5% নামিয়ে এনেছে, যেটা 6.7% ছিল জিডিপি বৃদ্ধি হবে। জিডিপি গ্রোথ ধরা হয়েছিল প্রথমে 6.7% হবে, সেটা এখন কমিয়ে 6.5% করা হয়েছে। তার কারণ এখন এই যুদ্ধ হচ্ছে, বিভিন্ন জায়গায় যুদ্ধ, যেমন মিডল ইস্টে, তার জন্য তেলের দামের একটা অনিশ্চয়তা ছিল। আর এর বাইরে আমেরিকার যে ইউএসের যে ট্রেড ওয়ার চলছে, মানে যে ট্যারিফ লাগাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ লাগাচ্ছে, তার জন্য এখানে জিডিপি হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য এর আগে থেকে যে কত পার্সেন্ট হতে পারে জিডিপি, সেটা কমিয়ে 6.5%-এ নিয়ে আসা হয়েছে। এরপরে বিশ্বব্যাপী যদি আমরা দেখি প্রেক্ষাপটে, তাহলে সব জায়গায় মোটামুটি একই রকম এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে এবং বিভিন্ন যুদ্ধের কারণে এই তেলের দামের ওঠানামার কারণে পণ্যের দাম ওঠানামা করতে পারে, এবং সেখানে আরবিআই ডোভিশ পলিসি অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে। আবার এখানে কিন্তু রিস্কও থেকে যেতে পারে। আর অর্থনীতির প্রভাব কি, রেপো রেট হ্রাস, সিএলআর কমানো, গৃহ গাড়ি ব্যবসায়িক ঋণের ইএমআই কমিয়েছে, এমএসএমই, যেটা বললাম এগুলো আমি অলরেডি বলে দিয়েছি। আর বিশেষজ্ঞদের মতামত কী বলছে, আরও 75% বেসিস পয়েন্ট রেট কাটানো যেতে পারে যদি গভীর রেট কাট চক্র শুরু হয় তাহলে। এরপরে চ্যালেঞ্জের ভবিষ্যৎ কী, চ্যালেঞ্জের ভবিষ্যৎ মানে ওই যেটা আমি অলরেডি বললাম যে মুদ্রাস্ফীতি কেমন বাড়তে পারে না বাড়তে পারে, কীভাবে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, যেমন ডোনাল্ডের ট্রেড ট্যাপ, ওয়ার, তেলের দামে ওঠানামা, এগুলোর ক্ষেত্রে। আর ভবিষ্যতে কী করা যেতে পারে, এইগুলো ফিসক্যাল পলিসি চেঞ্জ করা হোক বা মনিটারি পলিসি চেঞ্জ করা হোক, সেগুলো করা যেতে পারে। এবার কোশ্চেন দেখো, প্রথম মেন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ মিন বাই ডোভিশ পিভট ইন কনটেক্সট অফ আরবিআই মনিটারি পলিসি। মনিটারি পলিসির ক্ষেত্রে ডোভিশ পিভটটা কী ডিসকাস করতে বলছে, পোটেনশিয়াল ইকোনমিক বেনিফিট, এর পোটেনশিয়াল বেনিফিট কী আর রিস্ক কী ইন্ডিয়ার ইকোনমিতে 2025-এ। কোশ্চেন 2 নম্বর কোশ্চেনে বলছে আরবিআই মনিটারি পলিসি কমিটি ডোভিশ পিভট স্ট্যান্স নিয়েছে 2025-এ, রিডিউসিং দ্য রেপো রেট অ্যান্ড সিআর, রেপো রেট অ্যান্ড সিআর কমানোর কথা বলা হয়েছে। তাহলে অ্যানালাইজ করতে বলছে ডোমেস্টিক আর গ্লোবাল ফ্যাক্টর, এই শিফট কেন করা হচ্ছে, ফর ইনফ্লেশন, গ্রোথ, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এগুলোর জন্য। তো কিছু মেজার্স নিতে বলা হয়েছে তোমাকে টু এনহ্যান্স দ্য এফেক্টিভনেস অফ মনিটারি পলিসি ট্রান্সমিশন ইন ইন্ডিয়া। তাহলে সহজেই পারবে নোটটা পড়লেই। আর এখানে এমসিকিউ কোশ্চেন কী দিয়েছে দেখো, ফর প্রিলিমস পয়েন্ট অফ ভিউ, রেপো রেট রিডাকশান টু 5.5 হ্যাজ লোয়ার্ড বড়োয়ার কস্ট ফর এমএসএমই রিয়েল এস্টেট। তাহলে এটা আমি ঠিক, কারণ আমরা এক্ষুনি বললাম এমএসএমই রিয়েল এস্টেটে এটা এই কমানোর জন্য বড়োয়ার কস্টটাও কমে যাবে। সিআরআর রেট 3% এক্সপেক্টেড করা হচ্ছে, যেটা 2.5 লাখ করোড়, যেটা এক্ষুনি বললাম, তাহলে এটাও ঠিক আছে। আর ডোভিশ পিভট হ্যাজ সিগনিফিকেন্টলি ইনক্রিজ ইনফ্লেশন, না এটা ইনফ্লেশন বাড়ায়নি, তাহলে এটা হবে না। আর লোয়ার ইএমআই ডিউ টু রেট কাট, আর বুস্টিং কনজিউমার ডিমান্ড ফর হাউজিং অ্যান্ড ভেহিকেল, এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে এ। এরপর হচ্ছে ইন্টারেস্ট রেট চ্যানেল ইজ কি মেকানিজম থ্রু হুইচ মনিটারি পলিসি এফেক্ট ইকোনমি, তাহলে এটা ঠিক আছে। মনিটারি পলিসি হাইলি এফেক্টিভ ইন অ্যাড্রেসিং দ্য ইনফ্লেশন কজ বাই গ্লোবাল কমোডিটি প্রাইস, না। আর স্লো ট্রান্সমিশন ইন ইন্ডিয়া অ্যাট্রিবিউটেড টু হাই ক্যাশ বেসড ট্রানজ্যাকশন লিমিটেড ব্যাঙ্কিং পেনিট্রেশন, এটাও ঠিক আছে। আর এক্সচেঞ্জ রেট চ্যানেল হ্যাজ নো রোল ইন
এক্সচেঞ্জ রেট চ্যানেল যেগুলো আমরা একটু আগে বললাম, এগুলো কিন্তু মনিটারি ট্রান্সমিশনে কোনো রোল নেই। তাহলে এটা ভুল। তাহলে এইটা আর এইটা হচ্ছে ঠিক, 1 আর 3, তাহলে 1 হবে অ্যান্সার। এরপর বলছে কি ডিক্লাইনিং গ্লোবাল মানে স্টেটমেন্টগুলো ডোভিশ পিভটের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স আরবিআই পলিসি। গ্লোবাল ক্রুড অয়েল প্রাইস হ্যাভ রিডিউস ইনফ্লেশনারি প্রেশার, এটা ঠিক আছে। মানে ক্রুড অয়েল যদি প্রাইস কমে যায় তাহলে ইনফ্লেশনারি প্রেশার কমে যাবে। ইউএস টাইপ পলিসিস হ্যাভ প্রমোটেড আরবিআই টু লোয়ার ইটস জিডিপি গ্রোথ ফোরকাস্ট 6.5%-এ কমিয়ে দিয়েছে, এটাও ঠিক আছে। ডোমেস্টিক অ্যান্ড ফুড ইনফ্লেশন রিমেইন সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ, লিমিটিং দ্য স্কোপ অফ ডোভিশ পিভট। স্কোপ কম আছে যেহেতু এখানে ফিসক্যাল পলিসিও কাজে লাগাতে হয়, তাহলে এটা ভুল। দ্য ডোভিশ পিভট ওয়াজ অপোজড বাই অল এক্সটার্নাল এমপিসি মেম্বার ডিউ টু এক্সপোর্ট সেক্টর কনসার্ন, এটাও ভুল। আর স্ট্রং ডোমেস্টিক ডিমান্ড সাপোর্টস আরবিআই ডিসিশন টু অ্যাডপ্ট গ্রোথ ওরিয়েন্টেড পলিসি, এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 1, 2 আর 5, 1, 2, 5, তাহলে এ হচ্ছে অ্যান্সার। এই হলো তো মোটামুটি আজকের চ্যাপ্টার, আজকের টপিক। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক যেগুলো মোটামুটি আমাদের করা দরকার। তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রিপশন করো এবং লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো টপিকের উপরে ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাইকে রিকোয়েস্ট করব তোমরা ফলো করতে থাকো আমাদের চ্যানেল, ভালো ভালো না টেনে ভিডিওগুলো দেখো, যাতে অনেক কিছু কনসেপ্ট ভুলে মানে স্কিপ করে না চলে যাও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী।